মানুষ অনেক কথাই বলেছে যে আপনার কাছে নাকি কোটি কোটি টাকা আছে এবং সেই টাকা দিয়ে শর্ট লেকের মতো বড় বড় জায়গায় আপনার বাড়িও আছে, এরকম খবর আমরা শুনেছি 2011-র পরে। আমি শুনেছিলাম 2011-এর আগে, 90 সাল থেকে শুনে আসছি। আমার সল্টলেকে কেন অনেক লেকে বাড়ি আছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে। টাকা নেই এটা মিথ্যে কথা, টাকা আছে, টাকা আছে কিন্তু রাখার জায়গা নেই। আমার পূর্বপুরুষরা কাউর আছে। স্যারের বাড়ি তো, মুজিব স্যারের বাড়ি। স্যার বাড়িতে আছেন? ও ভালো আছেন? কোথায় বাড়ি আপনার? আসুন বলছি। আমার বাড়ি হচ্ছে ভাঙড়। বাড়িটা খেয়ে নেন। আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার শাসন গ্রামে। চলে এসেছি মাননীয় মুজিব মাস্টার মহাশয়ের বাড়িতে ইন্টারভিউয়ের জন্য। তো ওনার বাড়িটা আমি ঠিক চিনি না, এখন আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে ওনার বাড়িটা কোথায়। আসসালামু আলাইকুম। বলছি মুজিব মাস্টার মশাইয়ের বাড়িটা কোন দিকে? এই করে বাচ্চা দাঁড়িয়ে যদি হ্যাঁ 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 রাইসের বই পড়া দেখা যাচ্ছে। হ্যাঁ 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 একদম ওখানে দেখবে রাস্তা নেমে গেছে, এরকম বাসতলা আছে, বাসতলা গিয়ে ঠিক এরকম কর্নারে আসবে, হ্যাঁ হ্যাঁ। দেখবে ওই দুতলা বাড়ি আছে। হলো খুবই অনেক বড় সিপিএমের নেতা ছিলেন এই এলাকার। এখন যেহেতু উনি পার্টি করেন কি না সেটা জানি না, তো সেদিকে যাচ্ছি। একটা গলির ভিতর দিয়ে আমার বাড়ি। ভাবুন, এত বড় সিপিএমের নেতা কিন্তু এরকম গলির ভিতরে তার বাড়ি। এটাই হচ্ছে আসল নেতা, প্রকৃত নেতা। হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, আপনাকে কিন্তু অনেক সমস্যা করবে। পরিস্থিতি সত্যি খুবই খারাপ এদিককার, রাস্তা বলে কিছুই নেই। কোথায় বাড়ি কে জানে, আমি তো কিছু বুঝতে পারছি না, ঘুরে ঘুরে পাচ্ছি না। এখানে তো বাড়ি হতেই পারে না। বলছি মাস্টারমশাই বাড়ি কোনটা? আশ্চর্য ব্যাপার, কোথায় আমি ঘুরছি আমি কিছু বুঝতে পারছি না তো। এটা তো নয়। এই বাড়িটা হতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা স্যারের বাড়ি তো, মুজিব স্যারের বাড়ি। স্যার বাড়িতে আছেন? একটু দেখা করা যাবে ওনার সঙ্গে? আমি আসলে একটা চ্যানেলের পক্ষ থেকে এসেছিলাম, ওনার সঙ্গে একটু কথা বলতাম, সাক্ষাৎকার নিতাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কাজ করা হয়। তো স্যারের বাড়িতে এসেছিলাম একটু ওনার সঙ্গে দেখা করার জন্য। বসবো ভিতরে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। না কিছু হয়নি, আমি আসলে একটা চ্যানেলের পক্ষ থেকে এসেছি। ও ভালো আছেন? কোথায় বাড়ি আপনার? আসুন বলছি। আমার বাড়ি হচ্ছে ভাঙড়। আপনি স্যার ভালো আছেন তো? এটা দেখছেন তাই? তো আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। বসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বাংলায় কথা বলেন, আমি ভাই জানি না কেন। তিনি ঝাড়ছিল, আচ্ছা। ধরে ডিস্টার্ব করছে। আপনি বসুন, আপনি একটু জিরিয়ে নিন, তারপর আপনার সাথে কথা বলবো। ইনি হচ্ছেন শাসনের সেই কুখ্যাত নেতা মুজিব মাস্টার। কিন্তু একটা বিষয় দেখে আশ্চর্য হলাম, পানিটা খেয়ে নেন, লেবু পানি। ধন্যবাদ। বলুন আপনার কি দরকার? তো আমি আসলে একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি। ইউটিউব চ্যানেল? জি, আমার একটা চ্যানেল আছে। কত বছর সাংবাদিক আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত? আমি 2018 থেকে কাজ করছি এই চ্যানেলে। 8 বছর? জি স্যার, জি স্যার। তা আপনাকে দেখেছি কোথায়? এখন ব্যাপার হচ্ছে, আপনি দেখেননি, ইউটিউব এমন একটা ওয়েবসাইট চ্যানেল, এটা আপনাকে দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হয়। আপনি অবশ্যই জানেন। না আমি জানি না, ওসব কারবার আমার নেই ভাই। আচ্ছা। আমার একটা পুরনো মোবাইল আছে, তাতে ওসব হয় না। জি। আর আমি ওসব দেখা পছন্দও করি না। না সেটা আপনার বাড়ি এসে একটু বুঝলাম
যে আপনি আধুনিকতার সঙ্গে আপনার কোনো রকম যোগই নেই, যোগসূত্র নেই। মানে আমি আউটডেটেড, ব্যাকডেটেড, আউটডেটেড, ব্যাকডেটেড বটে বটে, আউটডেটেড। আপনার গল্প বা আপনার ইতিহাস না জেনে তো আমি এখানে আসিনি। উচ্চ বিদ্যালয়ের ইংলিশ টিচার ছিলেন, তাহলে আপনি নিজেকে ব্যাকডেটেড কিভাবে বলছেন? একটু মুশকিলে ফেললে। যদি শিক্ষকতা করেছেন এটা তো সঠিক। আমাদের একটা কলেজ আছে, হ্যাঁ, কলেজ না, ভাঙড় কলেজ। সেই কলেজে আরাবুল সাহেব একদিন গিয়ে একটা ওখানকার এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ে ওখানকার ইনচার্জ যিনি ছিলেন তাকে জব ছুড়েছিলেন, এরকম একটা খবরের কাগজে বেরিয়েছে। এটা একদম 100% সত্যি স্যার। আমি যে জন্য এসেছিলাম, যে কাজের জন্য, এটা হচ্ছে আজকে 2000, এই যে 2026-এর পরিবর্তন হয়েছে। যেহেতু আপনি একজন মানে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, তো সেই জন্য আপনার কাছে এসেছি। তো এই যে পরিবর্তন হয়েছে তাতে কিন্তু মুসলিম সম্প্রদায় প্রচণ্ড হারে কিন্তু চিন্তার মধ্যে, ঠিক আছে? তার কিছু নমুনা, যে এখানে যে সরকারটা এসছে সেই সরকারের ক্রিয়াকলাপ বা তাদের যে রাজনৈতিকভাবে বা সরকার চালানোর যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে এমন কিছু কাজ তারা করছে যেটা আইন থাকা সত্ত্বেও, আইন নেই এমন কথা নয়, তাতে সাধারণ মুসলমান যারা অশিক্ষিত মূর্খ মুসলমান তারা প্রচণ্ড ভীতু। তো এই যে পরিবর্তন, এটা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আপনার কাছ থেকে একটু ইন্টারভিউ নিতে এসেছিলাম। যদি আপনি সম্মতি হন তাহলে নেব, নইলে চলে যাব। এখানে এক নম্বর কথা আমি হলো, আপনি তো জেনেইছেন, বললেন, স্বীকারও করলেন যে আমি আধুনিক লোক। হুম। তাহলে এইসব ইন্টারভিউ দিতে গিয়ে যে মানে অবস্থার মধ্যে পড়তে হয়, তাতে আমার হার্ট ফেল করবে কিনা ঠিক নেই। যে আপনি হিন্দু মুসলমান মুসলমান বললেন, না, আমি হিন্দু মুসলমান বলিনি। মুসলমানরা ভয়ের মধ্যে আছে। মুসলমান বললে তো হিন্দু আসে, কেউ ভয়ে আছে, কেউ নির্ভয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, তো মুসলমান বললে হিন্দু আছে, তাহলে হিন্দুরা নির্ভয়ে আছে, মুসলমানরা ভয়ে আছে। হ্যাঁ। তো সেটা যদি আপনি ধরেন, সেরকমই একটা বিষয় বা সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। মুসলমান মানে জনগণ ভীত নয়, মুসলমান ভীত। সেটাই। তাহলে যারা মুসলমান নয় তারা নির্ভয়ে তারা আছে। আমি কিন্তু এই জীবনে এভাবে আমি সিপিএম পার্টি করেছি। জি স্যার। সিপিআইএম পার্টিতে ওই হিন্দু মুসলমান ভাগাভাগিটা আমরা করি না। জি। আমরা করি শ্রেণী ভাগ, গরিব বড়। দুটো ভাগ। সিপিআইএম পার্টি গরিব লোকের জন্য কাজ করে। হ্যাঁ। মুসলমান নয়, হিন্দু নয়, গরিব। কার কি ধর্ম আছে সে আলাদা। সে গরিব মানুষ যেই হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবার জন্য কাজ করে। তাহলে মুসলমানদের ব্যাপার নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা তো জীবনে কখনো করিনি। ফলে আপনার প্রশ্নের উত্তর দেওয়াও আমার পক্ষে সম্ভব। এই যে দুটো কারণ বললো, একটা হলো আমি ব্যাকডেটেড, দ্বিতীয়ত ওই মুসলমানদের সমস্যা নিয়ে আমি কথা বলি, গরিব মানুষের সমস্যা নিয়ে ভেবেছি। ফলে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে, এসব জিনিস ভেবে দেখিনি। আপনার প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া আমার পক্ষে সম্ভব। আমাকে আগে খোঁজ করতে হবে মুসলমানরা কি অবস্থায় আছে, আগে কিভাবে ছিল, কংগ্রেস আমলে কি ছিল, বামফ্রন্টের আমলে কিরকম ছিল, তারপরে তৃণমূলের আমলে কেমন ছিল, বর্তমানে কেমন আছে। বর্তমান তো এখন এক মাসও হয়নি, 4 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের পাড়া দিয়ে এই বাঁশ বাগানে বাড়ি, বুঝতে পারছেন, এখন ভদ্রলোকেরা থাকে। আমি তো আশ্চর্য হয়েছি। তো এইসব পাড়া দিয়েও ভুলতাম, এইসব তখন এইরকম একটা মানে খুব তীক্ষ্ণ
প্রশ্ন করলে আপনি আহ, বলেছেন মাস্টারি করতাম, মাস্টারি ঠিক করতাম। আর একজনের স্কুলে মাস্টারি করার জন্য লেখাপড়া কেমন লাগে? একটা বেগ ভালো হলে, কঞ্চি বড় মতো কঞ্চি হলে, আর হেই হেই করতে পারলে, ছেলে ঠেঙাতে পারলেই সে বড় মাস্টার, এইরকম মাস্টার। আর ইংরেজি তো পাড়া গায়ের ছেলেরা ভালো জানে না, ও বেশি লেখাপড়ার দরকার। ওই দু কলম এবিসিডি জানলি পাড়া গিয়ে ওই স্কুলে মাস্টারি করা যায়, ইংরেজি মাস্টারি করা যায়, কিন্তু অসুবিধা নেই। তো এইরকম লোক দেখতেই পাচ্ছে না, এরকম মানে মুগো ছাপা কিছু নেই। এই বাঁশ বাগানের এদিকে বাঁশ বাগান, এইদিকে বাঁশ বাগান, এর মধ্যে এখানে ভদ্রলোকেরা থাকে না। এই 2026 আমাদের এই অঞ্চলে যারা শিক্ষকতা করে তারা সব কারোর সাথে গিয়ে বাড়ি করছে, হিন্দু মুসলমান সবাই। আমার মতো দুই একজন গেঁয়ো ভূত পড়ে আছে। যে আপনার মতো সাংবাদিককে দেখলে আর এইসব তীক্ষ্ণ প্রশ্ন শুনলে আমি তো ভাই ঘাবড়ে যাবো, বয়স হয়েছে। হ্যাঁ, হাট ফেল যদি করি আপনার প্রশ্ন তারা আপনারও নামে খুনের কেস চাপবে, আর আমি তো গেলি শেষকালে এই বুড়ো মেরে খুনের দায়ে জড়াবেন। না অবশ্যই নয়। তার থেকে এমনি দুটো আর চারটে গল্প করেন, বলে না আসলে ঠান্ডা হন। হ্যাঁ, মানে আমি যখন আজকে বাড়ি থেকে বার হচ্ছিলাম, যে আপনি একসময় এই এলাকার গরিবের রবিনহুড ছিলেন। আমরা আবার রবিনহুড মানে হচ্ছে গরিবের মসিহা যেটাকে বলা হয়, সেটা আমরা শুনেছি। আবার মসলিয়া বললেন, সেও তো এক বাংলা শব্দ নয়, ওগুলোই আমরা পরিচিত স্যার। আর কি শব্দ? হ্যাঁ, আমরা ওগুলোই পরিচিত, বা নেতা, ঠিক আছে, অভিভাবক এটাও বলা যায়। বললাম না, বনগাঁয়ে শিয়াল রাজা, বনগাঁয়ে শিয়াল রাজা একটা বাংলায়, আমাদের বাংলাদেশে একটা এই কথা প্রচলিত আছে, প্রবাদ কথা। বনগাঁয়ে আমাদের শিয়াল রাজা, এখানে শিয়ালই রাজা, এর জন্য আলাদা লাগে, মসিয়া টসিয়া কিছু লাগে। তার মানে ওই যা বোঝেন, আপনি যেটা ধরে ফেলেছেন, যেটা অন্যেরা ধরতে পারেনি সঠিকভাবে, যে আমরা একটু বিভিন্ন ধরনের আধুনিক নই। আর মাছ বাগানের ব্যাপারে চাষি নয়, চাষা হলে যা। না আসলে আমি যখন এই আপনাদের পাড়াতে ঢুকছিলাম, তখন এখানে এসে আপনার রাস্তায় খুঁজে পাইনি। মাছ বাগানের ভিতর দিয়ে যেহেতু আপনার রাস্তাটা, এই সাইড দিয়ে আমি এসেছি। তো আমি আশ্চর্য হয়েছি যে আপনি ধরুন 34 বছর একটা রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ফের রাজনৈতিক কথাই বলছি, কিন্তু আমরা তো ইন্টারভিউ নিচ্ছি না, জাস্ট মানে কথা বলছি, আমরা গল্প করছি। তো এই যে 34 বছরের যে আপনার মানে এই সময় যে আপনি এই এলাকায় প্রতিনিধিত্ব করেছেন, মানুষ অনেক কথাই বলেছে যে আপনার কাছে নাকি কোটি কোটি টাকা আছে, এবং সেই টাকা দিয়ে শর্ট লেকের মতো বড় বড় জায়গায় আপনার বাড়িও আছে। এরকম খবর আমরা শুনেছি 2011-র পরে। তো আমি তো সেটা কোনোভাবে বিশ্বাসই করতে পারিনি আসলে। আমি শুনেছিলাম 2011-এর আগে। আচ্ছা, ও 90 সাল থেকে শুনে আসছি। আমার সল্টলেকে কেন অনেক লেকে বাড়ি আছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে। টাকা নেই এটা মিথ্যে কথা, টাকা আছে, টাকা আছে, কিন্তু সেগুলো রাখার জায়গা নেই। যাই হোক, তো এই হলো ব্যাপার। আপনার নাম হচ্ছে মাননীয় মুজিদ মাস্টার, আপনার পদবি কিন্তু আমরা জানি না, সেটা কি? আমার পদবি আমি আমার বাবার পদবিতে বলতে পারি। আচ্ছা, একদম আমার বাবার পদবি মন্ডল, নূর আলী মন্ডল। আমার দাদার নাম হলো হেলার উদ্দিন মন্ডল। আচ্ছা, আমার দাদার বাপের নাম হলো হানিফ মন্ডল।
বুঝতে পারছেন হুম, এই মণ্ডল থেকে এসেছে। আমারও নাম মণ্ডল ছিল ছোটবেলায়। হুম, আমি সেই নাম মণ্ডল থেকে যখন জানতে পারলাম যে আমরা বাস করে লেখাপড়া করেছি হিন্দু মুসলমান একই স্কুলে। হুম, তা সেখানে পৌণ্ড ক্ষত্রিয়দের সব পদবী মণ্ডল, কাওরাদের পদবী মণ্ডল। হুম, আর স্কুলটা হলো সর্দার পাড়া, তাদের পদবী সর্দার। হুম। তো যখন জানলাম যে মণ্ডলটা হিন্দুদের পদবী, আমি আমার নামের পেছন থেকে মণ্ডলটা বাদ দিয়ে দিই। এইবারে কি হবে, ক্লাস 6-এ পড়ি তখন আমার নামটা ঠিক করে নিল। তা আমাদের ক্লাসে একজন শেখ, একটা শেখ পদবীধারী ছেলে ছিল, তারা খুব অভিজাত করে যাবে। তাই ভাবলাম আমার নামে শেখ লিখে দিই। তার কিছুদিন পরে দেখলাম ও আহ, কাকের ছেলে, কাকের ময়ূরের পালক খুঁজে ও ময়ূর হওয়া যাবে, তো শেখটা কেটে দিল, আচ্ছা, আবার সেটা কাটলেন? মোহাম্মদ করে দিল। এগুলো সরকারি খাতায় নয়, আমাদের তখন তো কাগজে লেখা পড়াশোনা হতো, ওই খাতায় নাম লিখতে গিয়ে ওইসব করেছে। আচ্ছা, এই 2-3 মাসের মধ্যে সব নাম টাম পাল্টে তারপরে ঠিক করে নিলাম আমার নাম হবে মোহাম্মদ মজিদ আলী। তাহলে মজিদ লিখত, মজিদ, মো বুদ্ধিদার সহিত। মজিদ। তারপরে যখন 8 থেকে 9-এ উঠলাম, আমি স্কুল পাল্টে অন্য স্কুলে গেলাম, একটা হাই স্কুলে ভর্তি হতে গেলাম। সেখানকার মৌলভী সাহেব একটা মুসলমান ছেলে ভর্তি হতে এসে দুজনে, তিনি বললেন, এই তোমার এর নাম মজিদ কেন? মজিদ তো কোনো মুসলমানের নাম না। তা আমি অবাক হয়ে গেলাম, আমার মা মজিদ নাম রেখেছিল। তা তখন তিনি আমার নামটা বললেন মজিদ, মো বিজয় সেই দ, তটা খেতে দ করে দিলেন। মজিদ করে দিলেন। তখন থেকে আমার নাম হয়ে গেল মোহাম্মদ মজিদ আলী। আজ বুড়ো বয়স পর্যন্ত সেই নামই চালু আছে। আমাদের পূর্বপুরুষ হলো, পূর্বপুরুষ হিন্দু ছিল, এবং হিন্দু মানে কি নিম্ন বর্ণের হিন্দু। নিম্ন বর্ণের হিন্দু, আমার একদম। যতটা ধারণা আমার পূর্বপুরুষরা কাওড়া ছিল। আচ্ছা, এখন যারা কাওড়া হিন্দুদের, সেই কাওড়া ছিল। এই দুপাশের গ্রাম কাওড়া পাড়া। আমাদের এই পাড়ার এপাশে 1 কিলোমিটার দূরে কাওড়া পাড়া, এপাশে 1 কিলোমিটার দূরে কাওড়া পাড়া। আমাদের তাই ছিল সম্ভব। আমি মন্ডল থেকে, মন্ডলটার কাওড়াদের পদবী হয়। হ্যাঁ। এই হলো তো। ছোটবেলায় আমরা, আমাদের বাড়িতে মনসার গান হতো। আপনার বাড়িতে হতো? মনসার গান গাইতে আমাদের বাড়িতে হতো। আমাদের বাড়িতে না, এই পাড়ায় সবার বাড়িতে কম বেশি হতো। প্রায় যারা ভিতরটা কিছু পয়সা খরচ করতে হতো, তো হুম। মনসার গান আমাদের বাড়িতে হতো। এসব আমরা করেছি। এখন আমরা একটু মানে তখন যেরকম মুসলমান ছিলেন, এখন একটু উঁচু জাতের মুসলমান হওয়ার চেষ্টা করছি। যাই হোক, আপনার সঙ্গে এই যে সাক্ষাতে যে কথা বলতে পেরে অনেক গর্ববোধ করছি। না না, আমিও তো খুব খুশি। আমি গর্বটর্ব করি না, আমার আনন্দ হয়েছে। আপনি একজন কত দূরের থেকে এসেছেন, আমার বাড়িতে পায়ে ধুলে ধুলে নিয়েছে, আমি আনন্দ। এটা আপনার বড়প্পান অবশ্যই, কারণ আপনি একজন এত বড় মাপের মানুষ হয়েও, পুরো বড় মাপের হ্যাঁ, আমি আপনি হয়তো মানছেন না, কিন্তু এখনো পুরো বাংলা আপনাকে চেনে। পুরো ভাই, আপনি আপনার ডাটাবেস ভুল হচ্ছে। পুরো ভুল হচ্ছে? বাংলা চেনে না, এই এই আশেপাশে 4 লোক চেনে। এই যেমন আপনি তো বললেন হুম। যে আমার সল্টলেকে বাড়ি আছে, তো কোটি কোটি টাকা আছে, আপনি শুনেছেন। তাহলে এবার বুঝুন, সল্টলেকে বাড়িওয়ালা, কোটি কোটি টাকাওয়ালা মজিদ মাস্টার তো আর আমি না। আমি এই বাঁশবাগানে বাড়ি, এই ছাতা পড়া বাড়ি, এই ভাঙা ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াই। এই 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 ছাতাটা দেখেন, এইটা হলো আমার ছাতা।
এই দেখুন সব এই ভেঙে গেছে, মাথায় গিয়ে ঘুরে গেল, এটা আর ঢোকে না, এই পর্যন্ত জাম হয়ে গেছে। আপনার কাছে একটা কথা, যেহেতু আপনি অনেক মানে খুবই উচ্চতর একজন মানুষ, একটা কথা জিজ্ঞেস করার খুবই ইচ্ছা হচ্ছে। তা হচ্ছে, আমরা যে সমস্ত নেতাদের পেয়েছিলাম, তো তারা বহু মানুষ আজকে নেই, আমি কারো নাম বলছি না। তো আজকে যেহেতু একটা সরকার চলে যাওয়ার পরে বড় বড় নেতাদেরকে ডিম ছোঁড়া হচ্ছে, আপনার তাদেরকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, তো এই যে পরিস্থিতি চারিদিকের, বলে ভাই আমারও ডিম ছুরি নিয়ে লাঠি মেরে গেছে, লাঠি মেরে এই নাক ফাটিয়ে দিয়েছে, এখান থেকে সব আরো কত কিছু করেছে। তো ওদের তবু সৌভাগ্য ডিমের উপর দিয়ে যাচ্ছে, লাঠির উপর দিয়ে যায়নি, ভাগ্যবান। সিপিএম আমলে, বামফ্রন্টের আমলে আমাকে লাঠি মেরেছে, বামফ্রন্ট আমলেই মেরেছে। বামফ্রন্টের আমলে মেরেছে। আচ্ছা, ফলে আচ্ছা। বুঝতেই পারছেন যে আমার থেকে যাদের ডিম চলেছে, বরং ওই ডিমটা হাত দিয়ে ধরে বাড়ি ভেজে খেলে তবু একবেলা তরকারি বেঁচে যেত, আর আমাদের লাঠি মেরেছে। ডিম টিম মারলে আমি হাত দিয়ে ধরে, আর যদি হাতে ফেটে যেত তো কাঁচা ডিমও খায় অনেকে। তো আমাকে ছোটবেলায় একজন লোক বলেছিল, কাঁচা ডিম খাও, তোমার বেশ মোটা সোটা হবে। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আর আপনার সঙ্গে কথা বলেও আমি খুব আনন্দ পেলাম। আর আপনি অনেক ভালো থাকবেন, এই কামনা করি। আপনিও ভালো থাকবেন এই আশা করি।